হ্যাঁ জ্যোতি বলো। একটা সুখবর আছে ভাইয়া। কি সুখবর? আমার বিয়ে ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগছে। তুমি আজই রওনা হয়ে যাও। আমার বিয়ের সব আয়োজন তোমায় করতে হবে। আমার একমাত্র বোনের বিয়ে, আমি না এসে থাকতে পারি? আমি এখনই টিকিট কাউন্টারে যাচ্ছি। টিকিট পেয়ে গেলে রাত 8টা-9টার মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। ঠিক আছে ভাইয়া, মা আর আমি তোমার অপেক্ষায় থাকবো। চাচা যাবেন? কই যাইবেন? কমলাপুর স্টেশনে। চলেন। রিক্সা নিয়ে কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। পায়ে হেঁটে গেলে 20 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু এত বেশি সময় আমার হাতে নেই। আমার একমাত্র বোনের বিয়ে, সময় মতো গিয়ে হাজির হতে হবে। আমি পারভেজ মাহমুদ, ঢাকা শহরে পড়ালেখার পাশাপাশি একটা ছোটোখাটো চাকরি করি। আজ অফিস তাড়াতাড়ি ছুটি হওয়ায় বাজারের দিকে যাচ্ছিলাম। বাসায় আনাজ শেষ হয়ে গেছে। একা মানুষ বাজার করতে ইচ্ছা করে না। গত 1 সপ্তাহ থেকে ডিম ভাজি করেই যাচ্ছি। এখন আর ডিম ভালো লাগে না। কি কি বাজার নিতে হবে তা মনে মনে একবার ভেবে নিলাম। আর তখনই রিমির ফোন আসে। রিমি আমার ছোট বোন। রিমির বিয়ের কথা চলছে বেশ কয়েকদিন থেকে। অবশেষে বিয়েটা ঠিক হয়েই গেল। বোনের কথা ভাবতে ভাবতে কমলাপুর স্টেশনে পৌঁছে গেলাম। প্ল্যাটফর্মে একটু অপেক্ষা করতেই ট্রেন চলে আসলো। স্টেশনে আসতে আরেকটু দেরি করলেই ট্রেন মিস হয়ে যেত। তখন পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হতো। ট্রেনে বসে ভাবছি, বোনটা আমার দেখতে দেখতে কতই না বড় হয়ে গেল। কাল বিয়ে করে চলে যাবে, মা তো একদম একা হয়ে যাবে। একটা ভালো চাকরি পেলে মাকে শহরে নিয়ে আসবো। একা থাকাটা কতটা যে কষ্টের সেটা আমি বুঝি। রাত 8:30 বাজে। ট্রেন আজাদপুর স্টেশনে এসে থামে। আমি ট্রেন থেকে নেমে গায়ের পথে হাঁটছি। আমি গায়ের ছেলে, শহরে আমার মন টেকে না। বারবার গ্রামে ফিরে যেতে ইচ্ছা করে। এইরকম রাতের বেলা এই আজাদপুরে কতই না হেঁটে বেরিয়েছি। সাথে অবশ্য আমার ছেলেবেলার বন্ধু রহিমও ছিল। সেও এখন শহরে থাকে। কাজের চাপে অত বেশি দেখা হয় না আমাদের, তবে প্রায়ই রহিমের কথা আমার মনে পড়ে। স্বর্ণলতা নদীর ঘাটে এসে দাঁড়ালাম। স্বর্ণলতা নদী এই আজাদপুরের সব থেকে বড় নদী। এই নদীর ঘাটে আসলে আমার মনটা খারাপ হয়ে যায়। মায়ের কাছে শুনেছি 10 বছর আগে এই নদীতে এক কালবৈশাখী রাতের বেলা আমার দাদা মাছ ধরতে এসে আর ফিরে যাননি। এই নদীতে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। মাঝে মাঝে মৃত লাশ ভেসে ওঠে। আমি ঘাটে এসে নিরাশ হয়ে পড়ি। ঘাটে কোনো নৌকা দেখা যাচ্ছে না। এই হয়েছে রে, আজ আর বাড়ি ফিরতে হবে না মনে হয়। ঘাটে তো কোনো নৌকাই নেই। আশেপাশের অবস্থাটাও তো খুব একটা ভালো নয়। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি, যদি নৌকা না পাওয়া যায় তো সারা রাত ঘাটেই বসে থাকতে হবে। রাতের আকাশের দিকে তাকিয়ে আমার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আছে। খুব ভারী বৃষ্টি হবে হয়তো। এদিকে রাত হলে গ্রামের পরিবেশটা অনেকটা নিস্তব্ধ হয়ে যায়। তাই গ্রামের রাস্তায় রাতের বেলা কোনো রকম যানবাহন বা নৌকা পাওয়া যায় না। তারপরও অনেকে আছে যারা একটু বাড়তি ইনকামের আশায় রাতে বের হয়। আমারও মনে হলো আরেকটু অপেক্ষা করলে রাতে নৌকা পাওয়া যাবে। হলেও তাই। দূর থেকে একটা নৌকা আসতে দেখি। আমি খুশি হয়ে গেলাম। যাক, এবার আর বাড়ি ফেরা নিয়ে চিন্তা করতে হবে না। একটু দেরি হলেও আজকের মধ্যেই বাড়ি পৌঁছানো যাবে। নৌকাটা ঘাটে চলে এসেছে। নৌকার মাঝি চোখ স্থির করে তাকিয়ে আছে আমার দিকে। মাঝির বয়স আনুমানিক 40 থেকে 45 হবে।
লোকটির চোখগুলো খুবই বড় বড়। এই লোককে রাতের বেলা ঝেঁকেও দেখলে ভয় পেয়ে যাবে। চাচা যাবেন আজাদপুর গ্রামে? বুঝা পড়ো, তোমার অপেক্ষাই তো ছিলাম। নৌকার ভিতরে আরও একজন যাত্রীকে দেখা যাচ্ছে। একটা মেয়ে বসে আছে, ধবধবে সাদা শাড়ি পরে, আঁচলে মুখ ঢাকা, ঘোমটাটাও টানা, তাই চেহারাটা দেখা যাচ্ছে না। এত রাতে একটা নৌকায় কোনো মেয়েকে দেখতে পাবো আশা করিনি। ভেবেছি হয়তো সেই ঘাট থেকে নেমে যাবে, কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও মেয়েটার নামার কোনো নাম নেই। তাই আমি আর অপেক্ষা না করে নৌকায় উঠে গেলাম। আমি উঠতেই নৌকা ছল ছল শব্দ করে চলতে লাগলো। আজকে আকাশের অবস্থাটা ভালো নেই চাচা। কালবৈশাখীর রাত আজকে ঝড় হইবে বলে মনে হইতাছে। মাঝির কথায় আমার কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। মাঝি নদীতে যেতে যেতে যদি ঝড় শুরু হয় তাহলে তো অনেক বড় বিপদের সম্মুখীন হব। তাছাড়া কালবৈশাখীর রাতে নদীপথে যাত্রা শুভ হয় না। অশুভ কিছুর আতঙ্কে মনটা কেমন যেন করে উঠল। আমি নৌকার মেয়ে যাত্রীটার দিকে তাকাচ্ছিলাম বারবার। চাচা কি আগে থেকেই জানতেন আজ কালবৈশাখীর ঝড় হবে? আগে থেকেই জানা ছিল। তাহলে এই ঝড়ের রাতে বের হলেন কেন? ঘাটে এই নৌকা ছাড়া আর অন্য কোনো নৌকাও দেখলাম না। ঝড়ের রাইতেই তো শিকারে খিদে পাওয়া যায়, সব মাঝিরা শিকারের খোঁজে বেরোয় না। মাঝির কথা আমি তেমন একটা বুঝতে পারলাম না। কি শিকার করার কথা বলছে কিছুতেই আমার বোধগম্য হলো না। আমি চিন্তা করতে লাগলাম এত রাতে এই মেয়ে কোথায় যাবে, সাথে কেউই নেই। মেয়েটার সাহস দেখে আমি রীতিমতো অবাক। আমি আর কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করে ফেললাম, চাচা এই মেয়েটিকে? প্রথম ভেবেছিলাম ঘাটে নেমে যাবে, কিন্তু ঘাটে তো নামিনি মেয়েটি। তুমি তোমার চিন্তা করো, যার যার জীবন তার তার কাছে খুবই অমূল্য রতন। মাঝির কথা রহস্যে ঘেরা। আমার কেমন যেন মাঝিটাকে সুবিধার মনে হচ্ছিল না। মাঝিটি কি এই মেয়েটার সাথে জোর করবে না তো? কিন্তু মেয়েটা তো কোনো সারা শব্দ করছে না। আমার ইচ্ছে হচ্ছে মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করতে, এত রাতে মেয়েটা কোথায় যাচ্ছে। কিন্তু মেয়েটা কোনো কথাই বলছে না। মাঝিটি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, মেয়েটি আমার বউ। এই ঝড়ের রাতে আপনি আপনার বউকে নিয়ে বের হয়েছেন? আমার বউয়ের খুব শখ কালবৈশাখীর রাইতে শিকার ধরার। মাঝি সেই তখন থেকে শিকার ধরার কথা বলছে। আচ্ছা, তিনি কি মাছ ধরার কথা বলছেন? কালবৈশাখীর রাতে আমার দাদাও মাছ ধরার কথা খুবই বলতো। খুবই শখ ছিল তার। তার নেশা ছিল রাতে মাছ ধরার। চাচা কি মাছ শিকার করতে বের হন রাতের বেলা? মাছ না, মানুষ শিকার করতে বেরোয়। মাঝির শেষের কথায় হঠাৎ আমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। কালবৈশাখীর ঝড়ের মতো আমার মনে ঝড় শুরু হতে থাকে। মানে চাচা? কালবৈশাখীর রাত বড়ই মজার রাত। এই রাতে আমরা স্বামী স্ত্রী মানুষ শিকারে বেরোই। মাঝির কণ্ঠ শুনে আমার মূর্ছা যাওয়ার মতো অবস্থা। শেষের কথাগুলো লোকটার মুখে খুবই কর্কশ লাগছিল। কোনো মানুষের কণ্ঠস্বর এত ভয়ানক হতে পারে না। শেষমেশ আমি কিনা একটা ভূতের নৌকায় উঠেছি। নৌকার মেয়েটির দিকে তাকাতে আমি শিউরে উঠি। ঘোমটা ফেলে দিয়ে মেয়েটা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আমার দিকে। মুহূর্তে মেয়েটির চেহারা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে, যা দেখে আমার সর্বশরীর ভয়ে কাঁপতে থাকে। ওরে বাবারে, এরা তো মানুষ না। কালবৈশাখীর রাইতে মানুষ পাওয়া বড়ই মুশকিল। কেউ বাড়ি থেকে বাইরে হইতে চায় না। আমার বউরা অনেকদিন ধরে মাছ খাই আছে। আমার অনেক খুশি লাগতেছে। অনেক দিন পর আমরা মানুষ শিকার করছি। বাইচা থাকতে এরকম খাবার পেতাম না, কিন্তু মরণের পর খাবার নিয়ে আর চিন্তা করতে হয় না। কালবৈশাখীর রাইতে আমার বউরার খিদা বেশি বাইরে যায়। তাদের কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। আমি ভুল নৌকায় উঠেছি। এই নৌকা আমাকে আমার বাড়িতে না সোজা মৃত্যুর দুয়ারে বাড়িয়ে দেবে। আমি বারবার ঘাটের দিকে তাকাচ্ছি। নৌকা ঘাটে এসে ভিড়তে আর অল্প দূর বাকি আছে। আমি গ্রামের ছেলে, সাঁতার কেটে বাকি পথটুকু চলে যেতে পারবো।
কিন্তু এই মানুষকে কেউ স্বামী স্ত্রী কি আমাকে ঘাটে যেতে দেবে? ছোটবেলায় মায়ের কাছে কালবৈশাখী রাতের অনেক কথা শুনেছি। এ রাতে দাদা মাছ ধরতে গিয়ে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিলেন। মা আমাদের বলেছে দাদা নাকি মানুষকে কেউ আত্মাদের কবলে পড়েছিল। আজ আমিও কি দাদার মতো এই স্বর্ণলতা নদীতে হারিয়ে যাব? কি চিন্তা করস? তোর আজকে আর স্থান নাই। 2 বছর আগে এমনি এক কাল বৈশাখীর রাইতে আমার নৌকা ডুবে গেছিল। আমার লগে আবার বউ ছিল। আমরা 2 তলে নৌকা রাইতের বেলা ঘুরে বেড়াইতাম মাছ ধরার লইগা। আর এখন মরার পর মানুষ শিকারে বেরোয়। এরা কি বলছে এসব? কি করবো আমি এখন? নিস্তব্ধ কালো বৈশাখীর এই রাতে আমাকে কেউ বাঁচাতে আসবে না। মাঝি ও মেয়েটি রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। তাদের চাহনি দেখে ভয়ে কলিজার পানি শুকিয়ে যায়। আমার 2 পাশে ঘোর বিপদ, কী করবো বুঝে উঠতে পারছি না। দাদার মতো আমিও চিরতরে এই মানুষকে কেউ আত্মাদের হাতেই মরব। তারা আমার লাশ চিরে চিরে খাবে। আমার লাশটাও আমার পরিবারের কেউ পাবে না। আমি নদীর পানির দিকে তাকাই। যদি এই ভরা নদীতে লাফতে তাহলে এই মানুষকে কেউ অশরীরদের হাতে মরতে হবে না। মরলে পানিতে ডুবে মারা যাবো, তাও এই অশরীরদের হাতে মরবো না। মানুষকে কেউ এই আত্মাদের হাত থেকে আমাকে যে করেই হোক বাঁচতে হবে। নদীতে ঝাঁপ দেওয়ার পরে অনেক কষ্টে আমি উপরে উঠি। তারপরে ভয় আর ক্লান্তিতে জ্ঞান হারিয়ে ফেলি। এরপরে আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর আমি আমাকে একটা বাড়ির ভিতরে আবিষ্কার করি। ভালোভাবে লক্ষ্য করতেই দেখি এটা আমার বাড়ি। আমার মা বোন আমার কাছে আসে। তারা আমাকে বলে আমি নাকি স্বর্ণলতা নদীর ঘাটে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। তারা আমাকে খুঁজতে গিয়ে ঘাটের মধ্যে পড়ে থাকতে দেখে। আমি মাও আমার বোনকে রাতের বেলা সব ঘটনা খুলে বলি। সেই রাতে আমি বেঁচে গিয়েছি, কিন্তু যে পরিমাণে ভয় পেয়েছিলাম তা ভাবলে এখন আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। সময়টা 2008 সাল, রাত 9টা। নিতাই কাকুর দোকানে বসে চা খাচ্ছি। আমার সাথে রয়েছে মালতী কাকা আর পলাশ দাদা। সবাই আড্ডা দিচ্ছিলাম। চাকরি সূত্রে গ্রাম ছেড়ে শহরেই থাকি। গ্রামে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আসি না। 2 দিন আগে গ্রামে এসেছি মায়ের কথায়। মা প্রায় অনেকদিন আগে থেকেই বলছে এবারের পুজোর সময়টা গ্রামেই কাটাবে। ভাবলাম প্রায় 3 বছর গ্রামে যাওয়া হয় না, এবার পুজোর সময়টা না হয় গ্রামেই কাটাবো। তাছাড়া এবারের ছুটিটাও প্রায় 1 সপ্তাহের, তাই চলে এলাম গ্রামে। তা বাবা, বহুদিন হয়ে গেল গ্রামে আসো না। গ্রামের প্রতি মায়াটা বুঝি আর নেই? না কাকা, এমন কিছু না। আসলে কাজের অনেক চাপ থাকে, তাই আর আসা হয়ে ওঠে না। ছুটির সময় তো আসতে পারিস নাকি? তা আসা যেত, কিন্তু ভিন্ন ভিন্ন কারণে আসা সম্ভব হয় না। তবে এইবার ভেবেছি প্রতি বছরই ছুটিতে গ্রামে আসবো। হ্যাঁ এসো বাবা, তোমার সাথে কথা বলতে তো ভালোই লাগে আমাদের। তা তোমার মা কেমন আছে? জি কাকা, মা ভালো আছে। থাকবো তো কিছুদিন। আমাদের বাড়িতে যাবেন? পলাশ দাদা, তুমিও এসো আমাদের বাড়িতে। হ্যাঁ রে, যাবো। বৌদির সঙ্গে তো অনেকদিন দেখা করা হয় না। একদিন গিয়ে না হয় জমিয়ে গল্প করা যাবে। এইসব গল্প করতে করতে অনেক রাত হয়ে এলো। অনেক রাত হয়ে এসেছে, এখন বাড়ি ফেরাই ভালো। তা না হলে তো। নিতাই কাকুকে কথা শেষ করতে না দিয়েই মালতী কাকা বলল, অনেক দেরি হয়ে গেছে, তুমি বরং বাড়িতে যাও, আমরাও এখন বাড়িতে চলে যাব। তবে বাবা, একটা কথা বলতাম তোমাকে। জি কাকা, বলুন। কি আর বলবো বাবা, তুমি শিক্ষিত মানুষ, আমাদের কথাগুলো কিভাবে নেবে বুঝতে পারছি না। আরে কাকা, এত সংকোচ করছেন কেন? বলে ফেলুন না। বাবা, রাত তো অনেক হয়েছে, তুমিও তো যাবে সে পূর্ব দিকের রাস্তাটা দিয়ে। হ্যাঁ কাকা, বাড়িতে ফিরতে হলে তো সেই রাস্তা দিয়েই আমাকে যেতে হবে, তাছাড়া তো অন্য কোনো পথ নেই। বাবা, একে তো বৃষ্টির মৌসুম, গ্রামের রাস্তাঘাট কাঁচা, একটু সাবধানে যেও। আচ্ছা কাকা, সাবধানে যাব। তা বাবা, তোমার কাছে কি টর্চ আছে? না কাকু, আসলে টর্চ নিয়ে আসতে মনে ছিল না। এসেছিলাম ফোনের ফ্ল্যাশ জেলে, কিন্তু ফোনের চার্জও নেই। এতক্ষণে হয়তো বন্ধ হয়ে গেছে। তাহলে তুমি বরং আমার এই হেরিকেনটাই নিয়ে যাও। রাস্তাঘাটের অবস্থাও ভালো নয়, নিয়ে যাও, তোমার কাজে লাগবে। না কাকু, সমস্যা নেই, আমি যেতে পারবো। নিয়ে যাও বাবা, তোমার ভালো ভেবেই বললাম। কিন্তু কাকু, আমাকে আর কিছু বলতে না দিয়ে পলাশদাদা বলল, আরে এত করে যখন বলছে নিয়ে যা না, নিলে তোরই সুবিধে হবে। নিতাই কাকুর কাছে তো আর একটা হেরিকেন আছে, ওনার অসুবিধে হবে না।
আমি আর না করলাম না, হ্যারিকেনটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। চারপাশে শুধু গাছপালা, এই রাস্তায় তেমন মানুষও নেই। হঠাৎ আকাশের অবস্থা আরও খারাপ হয়ে গেল। অনেক জোরে বাতাস বইতে শুরু করলো, হারিকেনের আলো নিভু নিভু করে চলছে। একটু পর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। ধুত, বৃষ্টি আসার আর সময় পেল না। বাড়িতে পৌঁছতে আরও মিনিট 5 সময় লাগবে, আর এখানে দাঁড়িয়ে থেকেও তো কোনো লাভ নেই, আশেপাশে এমন কোনো জায়গাও নেই। এসব বলতে বলতেই চলে এলাম সে বাঁশঝাড়ের পথে। রাস্তার দুই দিকেই বাঁশঝাড়, রাস্তায় কাদাও অনেক, চলতে কিছুটা সমস্যা হচ্ছে বটে। হঠাৎ অনুভব করলাম আমার পেছনে কেউ বুঝি আমার সাথে সাথেই চলছে। পেছনে ফিরে তাকিয়ে দেখলাম কেউ নেই। মনের ভুল ভেবে আবার চলতে শুরু করলাম। হঠাৎ দেখলাম বাঁশঝাড়ের পেছনে কালো মতো কে যেন দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, কে কে এত রাতে এখানে দাঁড়িয়ে আছো? কোনো সাড়া পেলাম না। যেহেতু অনেক জোরে বৃষ্টি পড়ছে, তাই হাঁটতে শুরু করলাম। আবার মনে হতে লাগলো কেউ আমার পিছু পিছু আসছে। আমি আবার পেছনে ফিরে তাকালাম, কিন্তু এবারও কাউকে দেখতে পেলাম না। হঠাৎ খেয়াল করলাম কাদার মাঝে আমার পায়ের ছাপের পাশাপাশি আরও একটা পায়ের ছাপ। তবে আশ্চর্যের বিষয়, সেই পায়ের ছাপ উল্টো দিকে। কিছুটা ভয় হতে শুরু করলো। যদিও আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, তবুও একটা অজানা ভয় কাজ করতে লাগলো আমার মনে। আমি আবারও হাঁটতে শুরু করলাম। হঠাৎ ভাবলাম, আরে অন্য কারো পায়ের ছাপও তো হতে পারে। দিনেও তো অনেক বৃষ্টি হয়েছিল, তখন হয়তো এই পথ দিয়ে কেউ গিয়েছে, তাই তো তার পায়ের ছাপ থেকে গেছে। আমিও না কি ভাবি, ভূত বলতে কিছু হয় নাকি? আবার নিজের বুকা বুকা ভাবনাগুলোর জন্য হাসছিলাম। একটু পর হঠাৎ আবার খেয়াল করলাম কেউ আমার পেছনে হাঁটছে। তারপর হঠাৎ শুনতে পেলাম কেউ যেন কাঁদছে। আবার হঠাৎ শুনতে পেলাম কান্না থামিয়ে কে যেন হাসছে, আবার হাসি থামিয়ে ফিসফিস করে কি যেন বলছে। এইদিকে আয়, আয়। এবার অনেক ভয় হতে লাগলো আমার। ভয়ে ভয়ে বলতে লাগলাম, কে কে আমার সাথে এমন করছো? দেখো, আর একটু ভয় পাই না, সাহস থাকবে সামনে এসো। পেছনে ফিরে তাকাতেই আমি দেখতে পেলাম এক ভয়ঙ্কর প্রেতাত্মাকে। তার হাত উল্টো দিকে, পা উল্টো দিকে, গলা থেকে টপ টপ করে পড়ছে রক্ত। তবে সে রক্ত কালো বর্ণের, চোখ দুটো পুরোটাই কালো। সে আমাকে ডাকছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, এক ছোটে বাড়ির দিকে দৌড়তে লাগলাম। পেছনে ফিরে আর তাকাইনি। তবে সেই পিশাচ তার দুটো হাত আমার দিকে বাড়াতেই তার হাত দুটো লম্বা হয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি প্রাণপণে ছুটে চললাম। প্রায় আমার কাছে এসে আমার ঘাড়ে অনেক জোরে আঘাত করলো। নখের আঁচড়ের ফলে ঘাট থেকে রক্ত বেরিয়ে এলো। আমি পড়ে গেলাম মাটিতে। এদিকে আমি বাসায় না ফেরাই আমার দাদু আর জেঠু আমাকে খুঁজতে বেরিয়েছেন। তাদেরকে আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমার শরীরে আর কোনো শক্তি নেই। চোখটা ঝাপসা হয়ে এলো মুহূর্তেই। একসময় জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরে পেলাম তখন দেখলাম আমি আমার বাড়িতে বিছানায় শুয়ে আছি। আমার পাশে সবাই বসে কান্না করছে। আমি উঠে বসতে যেতেই ঘাড়ে অনেক ব্যথা অনুভব করলাম। সবাই আমার জ্ঞান ফিরে আসায় অনেক খুশি হয়েছে। আরে মা, আমি ঠিক আছি, কেঁদো না তুমি, কিচ্ছু হয়নি আমার। তুইও তো রাত পর্যন্ত কেন বাইরে ছিলি? আমিও জানতাম না। তোর মায়ের কাছে যখন শুনলাম তুই এখনো বাড়ি ফিরিসনি, তখনই তোকে খুঁজতে বেরিয়ে পড়লাম আমি আর বাবা। কি হয়েছিল তোর সাথে? আমার কথা শুনে কাকাবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, এত রাত পর্যন্ত তোর বাইরে থাকা ঠিক হয়নি অজয়। কিন্তু কাকু, আমি এর আগেও তো অনেকবার এই রাস্তা দিয়ে বাড়ি ফিরেছি, কখনো তো এমন কিছুই দেখিনি। কাকাবাবু তখন আমাকে সব ঘটনা খুলে বলেন। আসলে অজয়, তুই তো অনেক দিন থেকে গ্রামে থাকিস না, তাই সেসব ঘটনা তুই জানিস না। আমি আগেই তোকে বলতাম, কিন্তু বলেও বা কি হতো? তুই তো ভূত প্রেতে বিশ্বাস করিস না। প্রায় 1.5 বছর আগে এই গ্রামে এক তান্ত্রিক আসে। যদিও গ্রামের মানুষ প্রথম থেকে তান্ত্রিকের আশাটা পছন্দ করেনি, কারণ সে তান্ত্রিক নাকি পিশাচের সঙ্গে কথা বলতো। তার সাথে নাকি অনেক পিশাচ আছে। গ্রামের মানুষ ওর থাকাটা পছন্দ না করলেও ভয়ে আর ওকে কিছু বলেনি। তান্ত্রিক সবাইকে বলতো সে চাইলে নাকি মানুষকে অনেক ধন সম্পদ দিতে পারবে। এ কথা
পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। এইদিকে গ্রামে এক জেলের মেয়ের বিয়ে। ছেলে অনেক ভালো চাকরি করে, জেলের একটাই মেয়ে, সে মেয়েকে অনেক ভালোবাসত। তাই এত ভালো সম্বন্ধ যেন হাতছাড়া না হয়, তাই সে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয়। কিন্তু ছেলের বাবা 5 লক্ষ টাকা আর 3 ভরি স্বর্ণ না দিয়ে ছেলেকে বিয়ে করাবে না। কিন্তু জেলের এত সামর্থ্য ছিল না। কি করবে কিছুই ভেবে না পেয়ে সে তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক সব জেনে তাকে বলল সে তার সমস্যা ঠিক করে দিতে পারবে, তবে এজন্য তাকে কিছু কাজ করতে হবে। লাল বর্ণের কিছু একটা তার হাতে দিয়ে জেলেকে বলল তার মেয়ে যেন এই জিনিসটা গভীর রাতে পান করে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যখন ও ওটা খাবে তখন আশেপাশে যেন কেউ না থাকে। বিভিন্ন ধরনের আওয়াজ ভেসে আসবে, তার মেয়ে যেন তার উত্তর না দিয়ে সবটুকু পান করে নেয়। তবেই পরের দিন সব ঠিক হয়ে যাবে। জেনে তান্ত্রিকের কথা মতো সব বুঝিয়ে দিল তার মেয়েকে। তবে তান্ত্রিকের কাছে রাতে সে আবার গেল। তান্ত্রিককে বলিয়ে দিলে সে কি সুখে শান্তিতে থাকতে পারবে কিনা। কিন্তু তান্ত্রিকের আস্তানায় যাওয়ার পর দূরে দাঁড়িয়ে সে শুনতে পেল তান্ত্রিক তার মেয়েকে ব্যবহার করেছে অমরত্ব লাভ করার জন্য। যদি কোনো বিবাহযোগ্য মেয়েকে পিশাচের উদ্দেশ্যে মেরে ফেলতে পারে তবে সে অমরত্ব লাভ করবে। এটা শোনা মাত্র সে বাড়ির দিকে ছুটতে শুরু করে। সে সময় গভীর রাত ছিল, তাই জেলের মেয়ে বাবার কথা মতো সে পানি পান করার সময় জেলে এসে এক টানি গ্লাস মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটা কিছুটা পানি পান করে ফেলেছিল। যে মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল, যেহেতু সে তা পান করেনি, তাই পিশাচ রেগে গিয়ে সেই তান্ত্রিককে ভয়ঙ্করভাবে মেরে সেই বাঁশঝাড়ে পুঁতে দেয়। তারপর থেকেই সেই বাঁশঝাড় অভিশপ্ত। সেই পিশাচ আজও সেই বাঁশঝাড়ে ঘুরে বেড়ায়। গভীর রাতে মাঝে মধ্যেই অনেকেই তাকে দেখতে পায়। আর সেই মেয়েটা যেহেতু কিছুটা তরল পান করেছিল, তাই কিছুদিনের মধ্যে সেই মেয়েটাও মারা যায়। তার আত্মাও আজও সে বাঁশঝাড়ে ঘুরে বেড়ায়। মাঝে মাঝেই নাকি সেই মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। এই সমস্ত কথা শোনার পর আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। কতটা ভয়ঙ্কর ঘটনা! তাহলে আমি যে কান্নার আওয়াজ শুনেছিলাম সেটা সেই মেয়েটারই ছিল। তারপর কিছুদিন গ্রামে থাকলাম। পুজো শেষ হতেই ফিরে এলাম শহরে। এখনও প্রায় মাঝে মাঝেই